জানি যে প্রথম যে সামেটিভ পরীক্ষা হবে 30 নম্বরের হবে, আর প্রথমে আমরা কি পাবো? প্রথমে আমরা পাবো শিন। প্রথমে পাবো শিন। দেখো শিনে কি দেওয়া আছে? অন 16 জানুয়ারি 1941, 16 জানুয়ারি 1941 সাল, শিশির ফিনিশড হিজ ডিনার। শিশির তার রাতের খাবার শেষ করলো আর্লি। আর্লি মানে কি বলো? তাড়াতাড়ি। এন্ড ড্রোভ মানে গাড়ি চালিয়ে গেল। কোথায়? টু, দেখো, টু এলগিন রোড, এলগিন রোডে, অ্যারাউন্ড 8:30 PM, করার সময় মোটামুটি 8:30টার সময়। হি পার্ক, পার্ক মানে রাখা, সে রাখলো তার গাড়িটাকে। দা ওয়ান্ডারার, খুব ভালো করে মনে রাখবে, সেই গাড়িটার নাম কি ছিল? ওয়ান্ডারার। গাড়িটাকে রাখলো অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। দেখো বাড়ির ব্যাক মানে পেছন দিক না, তাহলে ছোট জায়গা না একটা, কোনো নির্দিষ্ট জায়গায় উল্লেখ করছি না, তখন অ্যাড বসো। দেখো অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, বাড়ির পিছন দিকে। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড, মানে দেখো এই কথাটা লক্ষ্য করো, শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড মানে এটা আগে হয়েছিল, ঠিক আছে? হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি, শিশির এবং সুভাষ একদম গোপনীয়তা আগে থেকে রক্ষা করেছিল। অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, প্ল্যান মানে পরিকল্পনা, এসকেপ মানে পালিয়ে যাওয়া। সুভাষচন্দ্র বসুকে তোমরা জানো গৃহবন্দী করে রেখেছিল ইংরেজরা, যাতে এবারে যেন না বের হতে পারে। এবারে বের হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কত ভয় করতো সুভাষচন্দ্র বসুকে। দেখো নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, মানে ফ্যামিলি মেম্বারদের, ওই যে সুভাষের যারা ফ্যামিলি মেম্বার ছিল কেউই না, নিউ মানে জানতো না, এনিথিং কোনো কিছু, হ্যাঁ, এক্সেপ্ট শুধুমাত্র সুভাষ নিস জানতো। নিস মানে কি? ভাগ্নি বলতে পারো বা ভাইজি বলতে পারো। তার ভাইজি একমাত্র জানতো, তার নাম কি ছিল? ইলা। তাহলে এই যে প্ল্যান ছিল সুভাষের বাড়ি থেকে পালিয়ে যাওয়া, সেটা একমাত্র তার ভাগ্নি ইলা জানতো। অ্যান্ড এ মেল কাজিন, কাজিন মানে ভাই, তার খুড়তুতো ভাই, একজন পুরুষ কাজিন জানতো, তার নাম কি ছিল? দ্বিজেন। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড, সুভাষ এবং শিশির অপেক্ষা করছিল আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি, আনটিল কতক্ষণ পর্যন্ত? দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। রেস্ট মানে বাকিরা, অফ দ্য বোস ফ্যামিলি, বোস ফ্যামিলির বাকিরা যতক্ষণ না ঘুমিয়ে পড়ছে, ফলেন অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়ছে, সবাই ঘুমিয়ে পড়বে তখন এরা বের হবে, এটা ছিল টার্গেট। মানেটা কি? যদি পরিবারের কেউ জানতে পারতো তাহলে পুলিশ এসে ওদেরকে জেরা করতো, আর জেরা করলে বুঝতে পারতো যে কোথায় গিয়েছে। সেই জন্য কিন্তু এটা সিক্রেসি, টোটাল সিক্রেসি, গোপনীয়তা রক্ষা করেছিল। তারপরে দেখো সুভাষ হ্যাড চেঞ্জ, পরিবর্তন করেছিল ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থাৎ সে ডিসগাইজ মানে একদম সুন্দর করে মোহাম্মদ জিয়াউদ্দিন বলে সেজেছিল, দাড়ি টাড়ি রেখে একদম সুন্দর করে একদম পাঞ্জাবি পরে নিজের ড্রেস পরিবর্তন করেছিল। তার নামও কি ছিল? মোহাম্মদ জিয়াউদ্দিন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, লম্বা একটা বাদামি রঙের কোট ছিল। ব্যাগি সালোয়ার, ব্যাগি মানে বেশ ঢিলে ঢালা, সালোয়ার মানে কি? সালোয়ার মানে তোমরা জানো যে ধরনের জামা টামা গুলো হয় জ্যাকেটের মতো না, সেগুলোকে বলা হয়। অ্যান্ড ব্ল্যাক ফেজ মানে কোট। তারপরে দেখো হি হবে এটা, হি রোড গোল্ড ওয়্যার ট্রিমড স্পেকটেকলস, মানে এটা মনে রাখবা, সে কি পরেছিল? গোল্ড ওয়্যার মানে সোনালী রঙের একটা যে ফ্রেম হয়, চশমার যে ফ্রেম হয়, সোনালী রঙের ফ্রেম, সে স্পেকটেকল বা চশমা পরেছিল। এইটুকু আমরা দেখলাম। এবার ট্রু ফলস করো। ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM when দ্বিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এল্ডিং রোড। ঠিক না ভুল? ফলস। দ্বিজেন নয়, কে? শিশির। তাহলে এটা কি হবে? ফলস হবে। এবার আমাকে একটা কথা বলো তো, এটা তো ফলস হলো, সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবা? এইটা, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এল্ডিং রোড অ্যারাউন্ড 8:30 PM। তাহলে এখানে তোমরা শিশিরের নামটা পাচ্ছ আর এখানে দ্বিজেনের নামটা আছে, তাহলে অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে? এটা কি হবে বলো? ভুল হবে। আর এই কথাটা তোমরা কোথায় লিখবা? এই যে সাপোর্টিং স্টেটমেন্ট, এই জায়গায় পুরো কথাটা লিখে দেবা। তারপরে শিশির ওয়াজ দ্য অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ দ্য এসকেপ। শিশির ছিল একমাত্র ব্যক্তি যে জানতো প্ল্যান সম্পর্কে, ঠিক তাই না? আরো দুজন জানতো, কে? নিস আর একজন দ্বিজেন। তাহলে এটাও কি হবে? এটাও হবে ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দেখো এইটা হবে, কে জানতো? এক্সেপ্ট সুভাষ, নিস অ্যান্ড ইয়ামিল, তার আগে পর্যন্ত। None of the family members knew anything except সুভাষ, নিস, ইলা and a male cousin দ্বিজেন। ঠিক আছে, এইটুকু হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে 1 হয়ে গেল, 2 হয়ে গেল। 3 নম্বর, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বসু ইন ডিসগাইজ।
এটা ঠিক। সুভাষচন্দ্র বসুর ডিসগাইজ কি ছিল? মোহাম্মদ জিয়াউদ্দিন। তাহলে এটা কি হবে বলো দেখি? এটা হবে ট্রু। মোহাম্মদ জিয়াউদ্দিন শুধু নাম সাজিয়ে নিয়েছে, সে নিচে সে কি লিখেছিল বলতো? সে তার পরিচয় কি দিয়েছিল? নাম তো রাখলে আলাদা, সে পরিচয় দিয়েছিল এলআইসি এজেন্ট। সে নাম দিয়েছিল এলআইসি এজেন্ট। বলো কোনটা হবে? হ্যাঁ এইটা 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 তোমার এইটা সুভাষ হ্যাজ চেঞ্জ ডিসগাইজ মোহাম্মদ জিয়া, এটা হবে সাপোর্টিং। বুঝতে পারছো তো? এবার বারবার করলেই বুঝতে পারবে ইংরেজি, এমন কিছু কঠিন ব্যাপার নয়। বুঝতে পারলে? ও জানো ও নিজেকে পরিচয় দিয়েছিল সে একজন এলআইসি এজেন্ট হিসাবে। তোমার যে গল্পটা পড়ে বুঝতে পারবা। দেখো, ডেসক্রাইব দ্য ডিসগাইজ অফ সুভাষ। সুভাষের ডিসগাইজ বর্ণনা করো। বই থেকে লিখে দাও কি কি ডিসগাইজ লিখবে। পয়েন্ট দিয়ে লেখো, পয়েন্ট দিয়ে লেখো। বলো কি কি পয়েন্ট দিবা? এইভাবে লিখবা, নেম মোহাম্মদ জিয়াউদ্দিন হলো। তারপরে 2 নম্বর লিখবা ড্রেসিং লং ব্রাউন কোট হলো। 3 নম্বর ব্যাগি সালোয়ার্স হলো। 4 নম্বর ব্ল্যাক ফেজ হলো। 5 নম্বর ওয়্যার ট্রিম স্পেকটেকল। বাস এই কটা পয়েন্ট দিয়ে দিয়ে লিখবা। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এই 4টে পয়েন্ট দিয়ে দিবা, তাহলে উত্তর হয়ে গেল। ঠিক আছে? এখানে ডাইরেক্টলি মানে তোমার করে লেখার দরকার নাই, সেন্টেন্স করে লেখার দরকার নাই। এভাবে এটা কিভাবে লিখবা? এই কটা তো লিখবাই তোমরা। কিভাবে লিখবে এই কটা? দেখো কিভাবে লিখবা এটা। ডেসক্রাইব দ্য ডিসগাইজ অফ সুভাষ আছে তো? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লিখবা। কি লিখবা? কোনটা লিখবা? 1 নম্বর 2 নম্বর করে বলো দেখি কোনটা লিখবা। বলো, যেখানে 4টে লেখা আছে দেখো 1 2 3 4 যেটা লেখা ছিল সেই 4টে তোমরা লিখে দেবা, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো চলে এসো আনসিন প্যাসেজ। দেখো আনসিন প্যাসেজটা ভালো করে পড়ো, তারপরে অ্যান্সার করার চেষ্টা আমরা করব, তাহলে কিন্তু হয়ে যাবে। সিন আনসিন প্র্যাকটিস করো ভালো করে। দেখো জোসেফ কনরাড একজন রাইটার, যার আমি ভক্ত। জোসেফ কনরাড যা গল্প লিখেছে তোমরা পড়বে, লাগুন বলে একটা গল্প। লাগুন দুর্দান্ত গল্প, জোসেফ কনরাডের লেখা গল্প, যেটা আমাদের গ্র্যাজুয়েশনে ছিল। খুব সুন্দর একটা গল্প। নোন প্রাইমারিলি, প্রাথমিকভাবে তাকে জানা যায় অ্যাজ এ রাইটার অফ সি স্টোরিজ। সমুদ্রের গল্প লিখতো সে। লাগুন মানে কি জানো? লাগুন মানে হ্রদ, চারিদিকে সমুদ্রের মধ্যেখানে হ্রদ, লাগুন বিচ্ছিন্ন। তো ওরকম গল্প লিখতো সে। ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে। was born in 1857. He was born to police parents. Police মানে কি বলো? উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিল। ইন ইউক্রেন, কোথায়? ইউক্রেনে। when he was 16, যখন তার বয়স ছিল 16 বছর, he left Poland. সে পোল্যান্ড ছেড়ে দেয় ফর ফ্রান্স। পোল্যান্ড ছেড়ে দিয়ে কোথায় গেল? ফর মানে গেল কোথায়? ফ্রান্সে। টু ফুলফিল হিজ আর্লি অ্যাম্বিশন। ফুলফিল মানে পরিপূর্ণ করতে। হিজ আর্লি অ্যাম্বিশন, তার প্রাথমিক উচ্চাকাঙ্ক্ষা। টু গো টু সি, সমুদ্রে যাবে। কোনো কিছু নিয়ে লিখতে গেলে সেটা নিয়ে ইন্টারেস্টেড হতে হয়। তো কনরাড সমুদ্র নিয়ে খুব ইন্টারেস্টেড ছিল। হিজ টাইম অ্যাট সি, সেই সময় সমুদ্র। ট্রাভেলিং ওয়াইডলি টু সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কনগো, বোম্বাই অ্যান্ড ইস্ট ইন্ডিয়া। এই সমস্ত জায়গায় কি হতো? সমুদ্রগুলো, যে সমুদ্রের মধ্যে জাহাজগুলো যেত। প্রোভাইডেড রিচ মেটেরিয়াল থাকতো, প্রচুর ধন সম্পদ থাকতো। ফর হিজ স্টোরি, তার গল্পের মধ্যে। তার গল্পের মধ্যে কার গল্প থাকতো? সিঙ্গাপুরের থাকতো, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বোম্বে, ইস্ট ইন্ডিয়া, এই সমস্ত জায়গার গল্প তার মধ্যে থাকতো। কনরাড ফাইনালি সেটেলড ফর গুড ইন ইংল্যান্ড ইন 1894। 1894 সালে ইংল্যান্ডে সেটেল হয়ে গেল। এবার সে ইংল্যান্ডে থেকে গেল গোটা ঘুরে। টু ডিভোট হিমসেলফ, নিজেকে উৎসর্গ করার জন্য। টু হিজ রাইটিং, তার লেখার জন্য। হিজ রিমার্কেবল, তার উল্লেখযোগ্য রাইটিংস ওয়্যার, রাইটিং গুলো কি কি দেখো? দ্য নিগার অফ দ্য নার্সিসিস, লর্ড জিম, দ্য সিক্রেট এজেন্ট এন্ড দ্য ভিক্টোরি। জোসেফ কনরাড ডাইড ইন, মারা গেছিল 1924 সালে। এবার বলো ট্রু ফলস। জোসেফ কনরাড ফাইনালি সেটেল ফর ইভার ইন ইংল্যান্ড। বলো ইংল্যান্ডে সেটেল হয়েছিল, ঠিক না ভুল? কোথায় সেটেল হয়েছিল বলো? সেটেলটা কোথায় হয়েছিল? সে লাস্টে দেখো কোথায় সেটেল হয়েছিল? সেটেল ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে। তাহলে কি হবে? ট্রু হবে। at the age of 16 জোসেফ কনরাড ওয়েন্ট টু ফ্রান্স, ফ্রান্সে গেছিল। দেখো তো যখন তার বয়স ছিল 16, কি ছেড়েছিল পোল্যান্ড আর গিয়েছিল ফ্রান্সে, তাহলে কি হবে? এটাও ট্রু হবে। কোনটা? এটাও ট্রু হবে। বুঝা গেল? এবার বলো, কমপ্লিট করো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। জোসেফ কনরাডস আর্লি অ্যাম্বিশন ওয়াজ, প্রাথমিক অ্যাম্বিশন কি ছিল বলো? বলো তার আর্লি অ্যাম্বিশন করা বের করো।
তোমরা আর্লি অ্যাম্বিশন কথাটা বের করো। কোথায় লেখা আছে আর্লি অ্যাম্বিশন? বলো কোথায়, বলো। 2 নম্বর লাইনে আছে, তাই তো? হ্যাঁ, ও আচ্ছা, এইটুকু লিখবা, টু গো টু সি। কি লিখলা? ওয়াজ অব্দি লেখা আছে, তার কি ছিল? টু গো টু সি, সমুদ্র যাওয়া। এটাই ছিল আর্লি অ্যাম্বিশন। বলো কনরাডস টাইম অ্যাট সি প্রোভাইডেড। বলো অ্যাট সি মানে কনরাডের টাইমে সমুদ্র কি প্রোভাইড করতো? কোথায় আছে বলো? দেখো এইটা, ট্রাভেলিং, তাই তো? ওয়াইডলি টু সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, মুম্বাই, ইস্ট ইন্ডিয়া, প্রোভাইডেড রিচ মেটেরিয়াল ফর স্টোরিজ। এত দূর পর্যন্ত লিখতে হবে তোমাকে পুরোটাই, বোঝা গেছে? বলো কনরাড ফাইনালি সেটেলড ইন ইংল্যান্ড টু, কিসের জন্য? টু, কিসের জন্য ইংল্যান্ড সেটেল হয়েছিল? টু ফুলফিল হিজ, না কোথায় আছে বলো? ইংল্যান্ড কোথায় আছে বলো? ইংল্যান্ড, ইন ইংল্যান্ড। টু ডিভোট হিমসেলফ টু হিজ রাইটিং, এইটুকু লিখতে হবে, ভালো করে বোঝো। এখানে ইন লেখার দরকার নাই, আর টু অব্দি লেখা আছে, টু অব্দি লেখা আছে, ডিভোট হিমসেলফ ফর হিজ রাইটিং। আমরা কোনটুকু লিখবো? টু ডিভোট হিমসেলফ টু হিজ, তাই তো, রাইটিং। এই কথাটা লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল। আমাদের পড়ে মুখস্থ করার কিছু আছে ইংলিশে? কিচ্ছু নাই, শুধু বোঝার বিষয়, শুধু অনুভব করো। ল্যাঙ্গুয়েজটাকে শিখে ফেলো একবার, দেখো কেমন কাজ হয়। ঠিক আছে, হয়ে গেল এটা। এটা তোমাদের পরবর্তীকালে কম্পিটিটিভ পরীক্ষা যখন বসবা, ইংলিশ খুব কাজে লাগবে। ইংলিশ না হলে তোমরা অন্য বিষয় পড়তেই পারবে না। কারণ কম্পিটিটিভ পরীক্ষায় ইংলিশটা না পড়লে, অনেক বই আছে যেগুলো ইংলিশে লেখা হয়, বাংলাতে লেখা হয় না। কেউ যদি সায়েন্স নিয়ে পড়তে চাও, ইংলিশে পড়তে হবে, ইংলিশ জানলে সুবিধা হবে। তুমি নিজে পড়ে বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল। দেখো গ্রামার, পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ পড়িয়েছিলাম। পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ পড়িয়েছি? করাইনি, ঠিক আছে, ওটা করাচ্ছি আমি এখনই। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন বুঝে নাও, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। দেখো আই হয়, আই থেকে মাই হয়, তারপরে মাইন হয়, এই কথাগুলো পেয়েছো? আই, মাই, মাইন পেয়েছো? উই থেকে আওয়ার হয়, আওয়ার্স হয়, পেয়েছো? আমার চ্যানেলে ভিডিও আছে, এটা দেখে নেবেন। ইউ থেকে ইওর হয়, ইওর্স হয়, পেয়েছো? হি থেকে হিজ হয়, আবার 3 নম্বরও হিজ হয়। সি থেকে হার হয় এবং হার্স হয়। দে থেকে দেয়ার হয় এবং দেয়ার্স হয়, ঠিক আছে? ইট থেকে ইট হয়, সরি ইটস হয় এবং ইটস হয়। দেখো তারপরে বোঝো, এই যে এতগুলো কথা লিখলাম, কেন লিখলাম? এই প্রথম মিডিলের লাইন দেখো, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো কি? অ্যাডজেক্টিভ। আর এই যে লাস্ট লাইন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। এবার দেখো এইগুলোর পরে নাউন থাকবে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, কিন্তু প্রোনাউনের পরে কোনো নাউন থাকবে না। যেমন একটা এক্সাম্পল বললাম, ইট ইজ মাই পেন, এটা বললাম আমার পেন। পজিটিভ কেন বলা হয়? অধিকারবাচক, আমার, তোমার, তার। মাই মানেও আমার, মাইন মানেও আমার, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানেও আমাদের, ইওর মানে তোমার, ইওর্স মানেও তোমার, হিজ মানে তার, হিজ মানে তার, হার মানে তার, হার্স মানে তার, দেয়ার মানে তাদের, দেয়ার্স মানেও তাদের, ইটস মানে এটার, ইটস মানেও এটার। মাই পেন মানে আমার পেন। এবার বললাম দিস পেন, এই পেনটা, ইজ মাইন, এই পেনটা হলো আমার। বলতো মায়ের পরে পেন বসেছে, তাহলে মায়ের পরে নাউন বসেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। কিন্তু মাইনের পরে কিছু কিছু বসেছে, তাহলে এটা প্রোনাউন। কিন্তু দুটোই পজিটিভ, অধিকারবাচক, আমার, তোমার, তার। কিছু বুঝতে পারলা? এবার দেখো, মাই ফাদার হ্যাজ লস্ট ড্যাশ আমব্রেলা। মাই ফাদার কে আমরা কি বলবো? হিজ আমব্রেলা, নাই কি বলবো? হিজ আমব্রেলা। এটা পজিটিভ, বলো তো কি এই হিজটা পজিটিভ অ্যাডজেক্টিভ না পজিটিভ প্রোনাউন? বলো পজিটিভ অ্যাডজেক্টিভ না প্রোনাউন? বলো। হিজের পরে আমব্রেলা বসেছে না, তাহলে আমব্রেলা নাউন, নাউনের আগে বসছে মানে কি? অ্যাডজেক্টিভ। আমি যদি বলতাম দিস আমব্রেলা ইজ হিজ, আর কিছু নাই, তখন হিজটা কি হতো? প্রোনাউন হতো। বুঝা গেল? আই নিড এ লাগেজ ব্যাগ, ক্যান ইউ লিড মি ইয়োর্স?
ইউ আছে, তুমি কি তোমারটা আনতে পারো? তাহলে লাস্টে বসবে কি ইয়োর্স, ইয়োর্স, ইউ আছে না, ইউ থেকে ইয়োর্স, তাহলে এটা হলো পজিটিভ প্রোনাউন। এটার পুরো ক্লাস আমার ভিডিওতে আছে, তোমরা যাবা দেখবে লেখা থাকবে গ্রামার সেকশন সিরিজ, যেটা শুরু করেছি আমি। মানে ওই ওই যে প্লেলিস্টটা, ওই প্লেলিস্টে পুরো গ্রামার থাকবে, যত রকমের গ্রামার হতে পারে মাধ্যমিক পর্যন্ত সব রকমের গ্রামার থাকবে। খুঁজে বের করবা, গ্রামার সেকশনে যাবা, তোমাদের প্লেলিস্ট খুঁজবা, দেখবে প্রথমে লেখা আছে গ্রামার সেকশন, ওখানে গিয়ে এটা পাবা, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, ভালোভাবে পড়ে নেবা। ঠিক আছে, দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ, খুবই সোজা। অ্যাডজেক্টিভের তিনটি ভাগ, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ, সুপারলেটিভ। দা থাকলে কোন ডিগ্রি বসে? সুপারলেটিভ, মনে আছে? সুপারলেটিভ। দা থাকলে হেভি থেকে কি হবে? হেভিয়েস্ট, হেভিয়েস্ট। ঠিক আছে, এবার দেখো দ্যান, দ্যানের আগে কি হবে? মাইটি আছে, মাইটিয়ার, মাইটি হবে, টি ওয়াই হয়ে যাবে আই নিয়ে ইয়ার, মাইটিয়ার। আর কি হবে দেখো, এটা বুঝতে হবে ডিগ্রি, কি কি ডিগ্রি হয়, কি কি ডিগ্রি হয় বলো? ডিগ্রি কি কি হয়? তিনটে ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই তো? আচ্ছা দেখো, টল হয়, টল, টল থেকে কি হয়? টলার। তারপরে কি হয়? টলেস্ট, এটা জানো তোমরা, আগে শিখেছো, টল, টলার, টলেস্ট শিখেছো। এই যে টলেস্ট দেখছো সুপারলেটিভ ডিগ্রি, এর আগে দা বসবে, দায়ের পরে গিয়ে এটা বসবে। এই যে এটা দেখছো টলার, এর আগে দ্যান বসবে, তারপরে এটা বসবে। আর যে টল দেখছো, হয় কিছু বসবে না, আর না হলে অ্যাজ বা সো, আর মাঝখানে বসবে এটা নিয়ে অ্যাজ, অ্যাজ, অ্যাজ এর মাঝখানে বসবে। কিছু বুঝতে পারলা? মেন যে ডিগ্রি টল, সেটা অ্যাজ বা সো এর মাঝখানে বা কিছুই বসবে না এমন, সেখানে টল। যেখানে দ্যান থাকবে তার আগেরটা কম্পারেটিভ, যেখানে দা থাকবে তার পরেরটা সুপারলেটিভ। এবার লক্ষ্য করো তোমরা, এখানে কি আছে? দা আছে, দায়ের পর সুপারলেটিভ, হেভি এর কি হবে? হেভিয়ার, হেভিয়েস্ট, হেভি আই হয়ে যাবে নি ইএসটি। আর এখানে দ্যান আছে না, তাহলে এখানে কি হবে? মাইটার, মাইট থেকে মাইটার, ইয়ার হবে। হয়ে গেল, বুঝতে পারছো না বলো? এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্স শিখেছো, টেন্স শিখেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আই অ্যাম টিচিং, আমি শেখাচ্ছি। হলো, বুঝতে পারলে? এটুকু, এটুকু বুঝতে পেরেছো? সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যেমন আই ওয়াজ টিচিং, আমি পড়াচ্ছিলাম, আই ওয়াজ টিচিং, আমি পড়াচ্ছিলাম। তাহলে এবার আমাকে বলো, এবার আমাকে বলো কি আছে? এখানে আছে ইউ ক্যান, দেখো ইউ ক্যান সি চিলড্রেন হু ড্যাশ ইন দ্য ফিল্ড। ক্যান আছে না, ক্যান মানে কে, কুড নাই, ক্যান মানে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বসবে। কি বসবে এখানে? হু, চিলড্রেন মানে বাচ্চারা, এক না একের বেশি? একের বেশি। তাহলে হু মানে এখানে যে নয়, যারা, যারা, তাহলে ইচ এম আর এর মধ্যে কি বসবে? আর বসবে, হু আর। এবার প্লেড টার্ন ফর্ম কি? প্লেইং। হলো, পরেরটা দেখো, ক্যারি ইউর আমব্রেলা সিন্স ইট, যেহেতু এটা রেন আছে, যেহেতু এটা বৃষ্টি হচ্ছে না, হয়ে গেছিল, ক্যারি করতে বলছে তোমাকে, ক্যারি করতে বলছে, তাহলে তুমি কি বলবে যে বৃষ্টি হচ্ছিল তাই না বৃষ্টি হচ্ছে তাই? তুমি কখন আমব্রেলা বহন করবে? বৃষ্টি হচ্ছিল বলে না হচ্ছে বলে? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইট সিঙ্গুলার নাম্বার ইজ বসবে। ইট ইজ রেনের জায়গায় কি হয়ে যাবে? রেনিং, ইট ইজ রেনিং। বোঝা গেল ব্যাপারটা? মোটামুটি বুঝতে পেরেছো? একটা আমি লাস্টে আমরা বুঝিয়ে দেবো একবার। আচ্ছা, তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বলো কি হবে? রবি ইজ অ্যাসেমড, মনে রাখবে অ্যাসেমড এর পরে অফ বসবে, কোনো কিছুতে অ্যাসেম, লজ্জিত হওয়া, অ্যাসেমড অফ। হি হ্যাজ নো ইন্টারেস্ট, কোনো কিছুর ওপরে ইন্টারেস্ট হয়, ইন্টারেস্ট পরে অন বসবে, অন ক্রিকেট। তুমি বলে ক্রিকেটের উপরে কেন বসলো? না, এটা ইনসিস্টের উপরে বসবে, ইনসিস্টের পরে অন বসবে, কোনো কিছুর উপরে কিছু ইনসিস্ট করা, অন বসে। অ্যাসেম্বলির পরে অফ বসে, এরকম অ্যাকিউজড এর পরে অফ বসে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হয়ে গেল, এগুলো মুখস্থ বিষয়, এগুলো আর কিছু না। ফিল ইন দ্য ওয়ার্ডস ফর্মটা বলো, এ স্ট্রং ডিজায়ার টু অ্যাচিভ সামথিং, উপরে 2 নম্বর কোশ্চেনে আছে, চরম একটা ইচ্ছা কোনো কিছু অর্জন করার। কি বলো? চরম ইচ্ছা কি আছে? আর আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত, এই দুটোর মানে বের করো এখান থেকে, এই দুটোর মানে বের করো, মানে বের করো। আউটস্ট্যান্ডিং আর একটা কি বললাম? একটা বললাম আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং দুর্দান্ত,
দুর্দান্তর মানে কি আছে এখানে বলো? দেখো রিমার্কেবল, রিমার্কেবল উল্লেখযোগ্য, এটাকে আমরা কি বলতে পারি? এটা কি বলতে পারি? আউটস্ট্যান্ডিং। রিমার্কেবল কি বলতে পারি? আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত। আর একটা কি বললাম? আর কি দেখলাম? একটা দেখলাম আউটস্ট্যান্ডিং, এটা হবে রিমার্কেবল। আর স্ট্রং ডিজায়ার, কোনো কিছু অ্যাচিভ করার চরম ডিজায়ারকে আমরা কি বলি? ইচ্ছাকে আমরা কি বলি? তীব্র ইচ্ছা। কোনো কিছুকে অর্জন করার তীব্র ইচ্ছাকে আমরা এখানে কি বলতে পারি? কোথায় আছে বলো? তীব্র ইচ্ছা, বলো কোথায় আছে? কোনো কিছুকে অর্জন করার তীব্র ইচ্ছা, বলো তীব্র ইচ্ছা। এগার বা কিছু পাবে এরকম, এগার, বলো। Ukraine, he was 16, he left Poland to France to fulfill এগার, ইচ্ছা। অ্যাম্বিশন, অ্যাম্বিশন, দেখো অ্যাম্বিশন পেয়েছো? অ্যাম্বিশন মানে কি? তীব্র ইচ্ছা। অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন। পেয়ে গেল দুটোর উত্তর, পেয়ে গেল। তাহলে এটা আমাদের কত নম্বর শেষ হলো? 3 নম্বর আমাদের শেষ হলো।